5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর। নামছে বানের পানি, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা কয়েক লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণহানি 71 জনের। পুনর্বাসনের আশ্বাস উপদেষ্টার। এবং রাজনৈতিক পথ পরিবর্তনের সুযোগে চট্টগ্রামে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। অভিযানে বন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, 2 জনকে জরিমানা। বাংলা সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এ রায় দেন ঢাকার সিএমএম আদালত। বেগম জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানির জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো। এছাড়া আদালতের সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 31টি মামলা হয় শেখ হাসিনার সরকারের সময়ে। মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক বলে শুরু থেকেই দাবি করে আসছে দলটি। যদিও দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থমকে যায় এ সময় মামলার বিচারিক প্রক্রিয়া। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন দুর্নীতির 2 মামলা থেকে মুক্তি দেয়া হয় বিএনপি নেত্রীকে। এরপর বাকি মামলাগুলো থেকে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু করে দলটি। এর মধ্যে প্রথম ধাপে মঙ্গলবার মানহানি সংক্রান্ত 5টি মামলা থেকে খালাস চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিএনপি নেত্রীকে খালাস দেন আদালত। বাদী যারা, তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, 4 বছর আগে মারা গেছেন মামলার বাদী এবি সিদ্দিকী। এরপরও হয়রানির উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয় মামলাগুলো। এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের ডিসেম্বরে বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। একই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও পরে হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করায় নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভিটে মাটি, ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষতিতে দিশেহারা বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। পানিবাহিত রোগে আক্রান্তদের চাপ হাসপাতালগুলোতে। বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকারি বেসরকারি সহায়তা চান বানভাসীরা। কমতে শুরু করেছে বানের জল, আর ফুটে উঠছে তাণ্ডবের চিত্র। ভিটেমাটি পর্যন্ত নিয়ে গেছে বন্যা। ঘরের ভিত নড়বড়ে হয়ে ধসে পড়েছে বেশিরভাগ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নির্বাক বাসিন্দারা। কুমিল্লায় বন্যার পানি নামছে ধীরগতিতে, সঙ্গে সঙ্গেই আঘাতের চিহ্ন ভেসে উঠছে। মানুষ হারিয়েছেন ঘরবাড়ি, গবাদি পশুর খামার, ফিশারিজ সহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় 1 লাখেরও বেশি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বুড়িচং উপজেলায় 40,000 পরিবার ঘরহারা। প্রায় 65,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। 100 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। নোয়াখালীতেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী থাকায় চর্ম ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। টিউবওয়েলগুলো ডুবে থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। 85,379টি পুকুর ও মাছের খামার ভেসে গেছে। প্রায় 2,500 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 74 বছরের ভিতরে এরকম বন্যা আর আমি আর দেখি নাই। এলাকায় ঘরবাড়ি সবাই হয়ে গেছে, ডুবে গেছে, সবকিছু ডুবে গেছে। পানি এক মাজা আমাদের গাঁটা দিয়ে, আমরা এখন আশ্রমে আছি। আমাদের গরু, ছাগল, হাঁস, মোরগ, বাড়ির সবকিছু বন্যাতে আপনার পশু পাখি মারা গেছে, কিছু খানার অভাবে মারা গেছে। এখন কিছু আশ্রয়কেন্দ্রে হয়তো মানুষের রাখছে। মানুষের অসুখ বিসুখ, বাচ্চাদের পিছিয়ে ব্যথা অসুখ বিসুখ প্রচুর দেখা দিয়েছে, ডায়রিয়া দেখা দিয়েছে।
ফেনীর পরশুরাম ও ফুলগাজী ছাড়া বাকি সব উপজেলায় অনেক এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরেছেন বাসস্থানে, যদিও অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বসবাসের উপযোগী হয়নি। হাসপাতালে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগী, পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ মেডিকেল টিমও কাজ করছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় জলকপাটের 5 ফুট খোলা হয়েছে। তবে লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল সহ কয়েক উপজেলায় প্রায় 17টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। জেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবার দেয়া হচ্ছে। যারা বাসায় আছেন তাদের দেয়া হচ্ছে 10 কেজি করে চাল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। 2 দফা বন্যায় দিশেহারা খাগড়াছড়ির কৃষকরা। জেলায় কৃষি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ 6.5 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে শিগগিরই সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। জমি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। খাগড়াছড়িতে নদীর অববাহিকায় জেগে ওঠা বিস্তীর্ণ এলাকায় আমন, আউশ ও সবজির আবাদ করেছিলেন কৃষকরা। আগস্টের শুরুতেই বন্যায় একবার ডুবে যাওয়ার পর পুনরায় আমনের চারা রোপণ করেন চাষিরা। তবে কয়েকদিন না যেতেই আবারও বন্যার পানি নষ্ট করে দেয় 765 হেক্টর জমির আমন ধানের চারা। এছাড়া 90 হেক্টর জমির আউশ ও 140 হেক্টর জমির সবজি একেবারেই নষ্ট হয়ে গেছে। দিঘিনালা ছাড়াও খাগড়াছড়ির জেলা সদর মহলছড়ি, মাটিরাঙ্গায় কৃষির ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কষ্টের ফসল হারিয়ে দিশেহারা জেলার চাষিরা। ধান 3 বার বুনছি, নষ্ট হয়ে গেছে। দুইখানের মতো ধান আর কি, এখন আর কোনো সুযোগ নাই। সরকার থেকে এখনো এনাতে কিছু সহযোগিতা পায় না। কৃষি বিভাগ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম রবি শস্য চাষাবাদ করার জন্য প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক আমরা মনিটরিং এর মাধ্যমে কৃষকদের কিভাবে সহায়তা করা যায় আমরা মাঠ পর্যায়েও কাজ করতেছি। বন্যায় খাগড়াছড়িতে 13,330 জনেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতিমধ্যে জেলায় 400 কৃষককে 5 কেজি ধানের বীজ, সবজির বীজ ও প্রত্যেককে নগদ 1000 টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এছাড়া আরও 400 কৃষককে সরকারি সহায়তার আওতায় আনার প্রক্রিয়া চলছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 71 জনের মৃত্যু হয়েছে। 11 জেলায় 5,82,000-এর বেশি পরিবার পানিবন্দী রয়েছে। সকালে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। আর উপদেষ্টা জানিয়েছেন, বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করলে সহযোগিতা করবে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। মোট 5,82,155টি পরিবার পানিবন্দী রয়েছে। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 50 লক্ষের উপরে। মৃতের সংখ্যা আজকে একটা পর্যন্ত হচ্ছে 71 জন। তার ভিতরে পুরুষ 45, মহিলা 7, শিশু 19। কুমিল্লাতে 19 জন, ফেনীতে 28 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 11 জন, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারের 1 জন। নিখোঁজ লোকের সংখ্যা মৌলভীবাজারে 1 জন। দুর্যোগ যে এরকম মানুষের সহযোগিতায়, স্বেচ্ছাসেবীদের সহযোগিতায়, ছাত্র জনগণের সহযোগিতায় আমরা অতিক্রম করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও পুনর্বাসন কর্মসূচিও আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব। রাজনৈতিক পথ পরিবর্তনের সুযোগে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এমন অভিযোগে অভিযান চালিয়েছে বন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। হাতে নাতে পাহাড় কাটা অবস্থায় 2 ব্যক্তিকে জরিমানা করা হয়। চট্টগ্রামের আকবশাহ এলাকার একেবারে শেষ প্রান্ত হারবাতলি। কয়েক বছর আগেও এই এলাকার পুরোটাই ছিল উঁচু পাহাড়ে ঘেরা, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় সে পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশ সহ প্রশাসনের নিষ্ক্রিয়তায় একটি চক্র নির্বিচারে আবারও পাহাড় কাটছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নগরীর আকবশাহ এলাকার হারবাতলি, লাইক সিটি সহ বিভিন্ন এলাকায় পাহাড়ে অভিযান চালায় বন বিভাগ ও জেলা প্রশাসন। এই সময় পাহাড় কাটা অবস্থায় হাতে নাতে আটক করা হয় 2 জনকে। তাদেরকে সতর্ক করার পাশাপাশি করা হয় জরিমানা। বাগান সাফ করতেছি, কলা গাছ আছে, ওইখানে কিছু শাকসবজি লাগাবো, মালিককেও দিব,
আমিও খাবো, আমাকে এরকম বলছে। পাশে আরেকজনে মাটি কাটি আমার ফলটে ফেলাইছে, আমার এখানে ঘর আছিল, আপনারা আসেন দেখেন, গাছগাছালি রুক আমার আজকে 13 বছর এখানে। এই জমিটার মালিক হচ্ছে খতিয়ানভুক্ত একজন ব্যক্তির, তার নির্দেশে এই পাহাড়ের এই জায়গাটা তারা কেটে সমান করছে, এখানে সবজি বা অন্য কোনো কিছু রোপণ করবে। অভিযানে ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। পাহাড় কাটার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তারা। পরিবেশ আইনের নির্দেশনা আছে, কোনোভাবেই পাহাড় কাটা যাবে না। এইটা ব্যক্তি মালিকানাধীন পাহাড় হলেও কাটতে পারবে না। এখন পাহাড় কাটার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে যাচ্ছি। আমরা বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী গত 3 দশকের ব্যবধানে নগরীতে 57% পাহাড় নিশ্চিহ্ন হয়ে গেছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ফরিদপুরে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও তার ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবর সহ 15 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে। দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা দেলদার হোসেন সবুজ মামলাটি করেন। মামলার বিবরণে জানা যায় 2019 সালের 26 মার্চ নেতাকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যান বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এ সময় খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মোহতেশাম হোসেন বাবরের নির্দেশে পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়। কুপিয়ে জখম করা হয় জুলফিকার হোসেন জুয়েল, দিলদার হোসেন সবুজ সহ বেশ কয়েকজনকে। এমনকি চিকিৎসা নিতে হাসপাতালে গেলে সেখানেও হামলা চালায় অভিযুক্তরা। পরে আহতরা পালিয়ে ঢাকায় গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বাদীর আইনজীবী জানান, ওই সময়ে থানা ও আদালতে মামলা দায়েরের চেষ্টা করলেও কেউই মামলা গ্রহণ করেনি। 10 কোটি টাকা চাঁদা দাবি, ভূমি জবরদখল সহ বেশ কিছু অভিযোগে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক 2 এমপি সহ 28 জনের নামে আদালতে মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 20 জনকে। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর উপজেলার শিবগঞ্জ পারপুগি গ্রামের ছেলে হাবিবুল ইসলাম বাবলু। বিচারক রহিমা খাতুন থানায় এজাহার হিসেবে মামলাটি নথিভুক্তের নির্দেশ দেন। মামলার এজাহারে বলা হয়, ঠাকুরগাঁও 2 আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজন, মমিরুল ইসলাম সুমন, বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডোঙ্গা সহ তাদের সহযোগীরা বাদী বাবলুর 70 একর জমি জবরদখল করে। জমি ফেরত পেতে আদালতের কাছে ন্যায় বিচার দাবি করে মামলাটি করেন তিনি। বাংলা সময় আরও থাকছে। নেই কাঙ্ক্ষিত বৃষ্টি, বেশিরভাগ জমি ফেটে চৌচির। রংপুর অঞ্চলে আমন মৌসুমে পানি সংকট চরমে। লোডশেডিংয়ে ব্যাহত সেচ, আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। নড়াইলে অভিযান চালিয়ে একটি দোতলা মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকালে জেলা প্রশাসন, সড়ক বিভাগ, সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় শহরের দেবদ্বারতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ দোতলা মার্কেট ভেঙে দেওয়া হয়। সড়ক বিভাগ জানায়, সড়ক প্রশস্তকরণ ও 4 লেনে উন্নীতের জন্য দফায় দফায় নোটিশ দিয়ে এবং মাইকিং করে অবৈধ স্থাপন অপসারণের অনুরোধ করা হয়, কিন্তু দখলদাররা তাতে কর্ণপাত করেননি। 2021 সালের 23 নভেম্বর একনেক সভায় নড়াইল শহরে জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন শীর্ষ প্রকল্পের আওতায় 5.79 কিলোমিটার 4 লেন সড়ক অনুমোদন পায়। সড়কটি সদরের মালিবাগ থেকে জেলা শহর হয়ে সীতারামপুর গিয়ে যশোর বেনাপোল মহাসড়ককে যুক্ত করেছে। সেনাবাহিনীর 19 ইসিবির তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বিদেশে কাজের কথা বলে পাচার করা যুবকদের ফিরিয়ে আনা ও মানব পাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন ভুক্তভোগীদের স্বজনরা। এ সময় তারা অভিযোগ করেন, সদর উপজেলার বালিয়া গ্রামের দেলোয়ার সর্দার ও এমদাদ ফকির বেকার যুবকদের ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার প্রলোভন দেখায়। পরে তাদের সাগর পথে নিয়ে লিবিয়ায় বন্দী করে পাচার চক্রের মাফিয়াদের কাছে বিক্রি করে। পরে পরিবারের কাছে দাবি করে লাখ লাখ টাকা। অনেকে টাকা দিলেও পায়নি মুক্তি। দ্রুত ভুক্তভোগীদের মুক্তি ও দালাল চক্রের সদস্যদের গ্রেফতারের দাবি জানান স্বজনরা। ভ্রমণ ট্যাক্স কেটে দেয়া ও ইমিগ্রেশন কার্যক্রম সহজ করার প্রলোভন দেখিয়ে নির্দিষ্ট একটি কক্ষে নিয়ে যাত্রীদের থেকে হাতিয়ে নিত টাকাসহ মূল্যবান মালামাল। বেনাপোল বন্দরে দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছিল একটি অসাধু চক্র। অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালালেও জড়িতদের ধরতে পারেনি পুলিশ। বেনাপোল স্থলবন্দরের পাশে তালাবদ্ধ এসব দোকানগুলোতে যাত্রীদের কৌশলে নিয়ে আসা হয়। এরপর প্রলোভন দেখানো হয়
ভ্রমণ ট্যাক্স কেটে দেয়া ও ইমিগ্রেশন কার্যক্রম সহজ করার। যারাই টোপ গিলেন আটকা পড়েন প্রতারণার জালে। যাত্রীদের থেকে হাতিয়ে নেওয়া হয় টাকাসহ মূল্যবান মালামাল। এরপরেই তাদের প্রতারণা বুঝতে পারতেন ভুক্তভোগীরা। প্রশাসনের চোখের আড়ালেই দীর্ঘদিন ধরে এমন অপরাধ করে আসছে চক্রটি। প্রতারণার শিকার কয়েকজনের থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালায় পুলিশ। তবে উপস্থিতি টের পেয়ে আগে ছটকে পড়েন প্রতারকরা। এরপর দোকানগুলো তালাবদ্ধ করে দেয় পুলিশ। ভুক্তভোগীরা জানান, বন্দরের কর্মকর্তা সেজে বিভিন্ন সময়ে প্রতারণা করে অপরাধ চক্রটি। গতকাল সোমবার সকাল 8টার সময় বেনাপোলে 8জন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে 2 লক্ষ টাকা ছিনতাই হলে ফর্ম ফিল আপের কথা বলে আমার কাছ থেকে 15,000 টাকা ছিল, সেখান থেকে 2,000 টাকা দেওয়া। গলিতে গলিতে নিয়ে যেয়ে এদের মূল্যবান পাসপোর্ট, ডলার, কি বলে টাকা, এগুলো ছিনতাই করে নিয়ে ছটকে পড়ে। অভিযোগ হলে বেনাপোল পোর্ট থানা কর্তৃক কিন্তু শুধু আসে আর দোকান বন্ধ করে করে চলে যায়, কিন্তু এর কিন্তু আসলে ভালো একটা ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ গ্রহণ করতে পারে না। কিছু সংখ্যক প্রতারক চক্র বন্দরে যে কোনো প্রতারণা রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানায় পুলিশ। বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে, যারা প্রতারক চক্র আছে, যারা এই কাটিং পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে। আবার ব্যবসা, চিকিৎসা সহ বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করেন। তীব্র গরম আর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় নীলফামারীতে ব্যাহত হচ্ছে আমন আবাদ। বেশিরভাগ জমি ফেটে চৌচির। এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে সেচ দিচ্ছেন কৃষক। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে আমন চাষ, তবে বর্ষা মৌসুমেও জমি ফেটে চৌচির। আগস্ট মাসে নীলফামারীতে 380 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র 132 মিলিমিটার। দিনের তাপমাত্রাও বেশি। বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছেন কৃষক। এমনকি তিস্তা সেচ ক্যানেলের পানিও মিলছে না জেলার চাষিদের। জমিতে নিড়ানি ও সার দিতেও সমস্যা হচ্ছে তাদের। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। পানির অভাবে সেচ দিতে পারছি না, জমি ফাটি যাইতেছে। হ্যাঁ, এখন বাড়তি খরচ হইতেছে আমাদের অনেক। ক্যানেলে পানি দেয় না, ক্যানেল অপরিষ্কার, ক্যানেল পরিষ্কার করে না, তারা পানি করে কিছু দেয় না। হ্যাঁ, এই অবস্থায় আমরা কৃষকরা খুবই খরা, পানি হয়েছে না। এই আবাদ কি হইবে না হইবে আল্লাহ ভালো করে জানে। কারো জমিতে পানি নেই, আমরা মেশিনের ব্যবস্থা আছে, আমরা মেশিন দিয়ে পানি দিই, তার বিনিময়ে আমরা কিছু টাকা নেই। উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মাঝারি উঁচু, মাঝারি নিচু জায়গাগুলো সমস্যা নেই, এবং নিচু জায়গাগুলো তো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে উঁচু জায়গাতে। এই জায়গাগুলো তো আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা সব সময় পরামর্শ দিচ্ছি যে এই বৃষ্টি না হলেই যাতে কৃষকরা ওই স্যালো টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল বা ক্যানেল থেকে যাতে পানিটা দেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আমন মৌসুমে নীলফামারীতে 1,03,175 হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 1,13,081 হেক্টর জমিতে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ভাদ্র মাসের মাঝামাঝিতেও নেই কাঙ্ক্ষিত বৃষ্টি। চলতি আমন মৌসুমে পানি নিয়ে বিপাকে রংপুরের কৃষক। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচ করে নলকূপের পানিতে সেচ দিতে হচ্ছে তাদের। তবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় সেখানেও বিপত্তি। কৃষি বিভাগ বলছে, খরচ কমাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত সেচ না দিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। গেল কয়েকদিনের প্রখর খরতাপে ফেটে চৌচির আমনের ক্ষেত। পানির অভাবে পাতা লালচে হলুদ। আমনের আবাদ বেশিরভাগই বৃষ্টির পানির উপর নির্ভর। তবে এবার বর্ষায় কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়ায় সেচ পাম্পেই ভরসা কৃষকের। এতে বেড়েছে উৎপাদন খরচ। অন্যদিকে লোডশেডিং এর কারণে ব্যাহত হচ্ছে নিরবিচ্ছিন্ন সেচ। দুশ্চিন্তায় রংপুর অঞ্চলের কৃষক। আউশের সময় স্যালোর লাইন থাকে, এখন তো ওই পাইপ দিয়ে পানি দেওয়া হয়, কেউ দিতে পারে কেউ দিতে পারে না। এখন গরম খুব, ধানের পচা টচা ধরছে, কিন্তু খুবই পচা ধরছে। হ্যাঁ, এখন যদি আল্লাহর বৃষ্টি হয় তাহলে খুব ভালো। এদিকে কাঙ্ক্ষিত বৃষ্টি না থাকায় আমনের পুরো মৌসুম সেচ নির্ভর হয়ে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। প্রায় 41% বৃষ্টিপাত কম হয়েছে, এবং বৃষ্টিপাত হওয়ার কথা 20 দিন আমাদের রংপুর বিভাগে, সেখানে বৃষ্টিপাত হয়েছে 17 দিন।
তো এটা একটা ডেভিয়েশন এবং এটা কৃষকদের ক্ষেত্রে অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে একটা কিন্তু হ্যাম্পার। 4-5 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 6 থেকে 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আছে বাট কম। কৃষি বিভাগ বলছে খরচ কমাতে প্রয়োজনের থেকে অতিরিক্ত সেচ না দিতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। বৃষ্টি আরেকটু হলে আমাদের লেটে লাগানো যে ধানগুলো সেগুলো আরেকটু সতেজ হয়ে উঠবে দ্রুত। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রংপুরে 6,20,275 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে গাইবান্ধার বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা। চিকিৎসক সহ 11টি পদের বিপরীতে কর্মরত মাত্র একজন আয়া ও একজন পরিবার কল্যাণ পরিদর্শক। এ কারণে রোগীদের হতাশ হয়ে ফিরতে হয় বেশিরভাগ সময়। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। হাসপাতাল প্রাঙ্গণ পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। অব্যবহৃত স্থাপনায় জন্ম নিয়েছে আগাছা। 1966 সালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে নির্মাণ করা হয় 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তৎকালীন নিয়োগ করা হয় 2 জন চিকিৎসক সহ বিভিন্ন পদে 11 জন কর্মকর্তা কর্মচারী। এরপর জনবল কমতে থাকলে বর্তমানে 2 জন আয়া ও 1 জন পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে চলছে কার্যক্রম। আবার দায়িত্বরত পরিবার কল্যাণ পরিদর্শিকা 2টি ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকায় অফিস করেন সপ্তাহে 2 দিন। স্টাফ কোয়ার্টার ভবন সহ অন্যান্য অবকাঠামো অযত্নে নষ্ট হচ্ছে। জনবল সংকটে রোগী ভর্তি বন্ধ দীর্ঘদিন। বহির্বিভাগে রোগীদের ফিরতে হয় হতাশ হয়ে। সম্প্রতি হাসপাতালটিতে জনবল নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ চালুর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এত সুন্দর একটা স্থাপনা মা ও শিশু কেন্দ্র, সেবা কেন্দ্র, সেটাতে আমরা নিতে পারি না। মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে আসে এখানে ঘোরাফেরা করে। বাউন্ডারিটা ভাঙ্গা চতুর্পাশে। এখানে ইমার্জেন্সি কেবিন আছে, এগুলো আগে যে অবস্থায় পড়ে আছে। এখানকার সরঞ্জাম যেগুলো ওগুলো নাই। আমরা স্টাফ 11 জন থাকার কথা ছিল, আমরা 3 জন আছি এখানে। স্যার বলছে সরকার নিয়োগ না দিলে আমাদেরও কোনো কিছু ক্ষমতা নাই। জনবল সমাধানে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক। এই যে এত ব্যাপক জনবল প্লাস চরের মধ্যে আমরা সবগুলো বিস্তারিত ওখানে ধরেছি যে চরের মানুষের যাতে সেবা পায়, সেক্ষেত্রে ওখানে আপনার আলাদাভাবে যদি কোনো জনবল বা ওই রকম অবকাঠামো সৃষ্টি করা যায় এবং এই যে নতুন আমাদের মহিমাগঞ্জ 10 শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্র অলরেডি নির্মিত হয়ে গেছে কিন্তু হস্তান্তর হয়নি, ওইখানে আমরা কোথায় জনবল পাবো সেটা মানে ওইটা পাহারা দেওয়ার জন্য আমাদের কিন্তু এখন মানুষ। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বাদিয়াখালী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতিদিন গড়ে 100 থেকে 150 জন রোগী প্রাথমিক চিকিৎসা ও ওষুধ নেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। গাজীপুরের একটি বেসরকারি রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে লাইসেন্স ছাড়াই সল্ট ওয়াটার প্রজাতির কুমিরটি আটকে রাখা হয়েছিল। বন বিভাগ বলছে উদ্ধারকৃত স্ত্রী কুমিরটি পর্যাপ্ত পরিচর্যার অভাবে খানিকটা রোগাটে হয়ে পড়েছে। জুনায়েদ রুবেলের ছবি, রাজিবুল হাসানের তথ্য নিয়ে রিপোর্ট। সুন্দরবনের নোনা পানির কুমির যেন আটকে পড়েছিল উচ্চবিলাসী দাসত্বে। শখের খোরাক মেটাতে গিয়ে ঠাঁই হয়েছে এই শ্যাওলা পড়া 4 দেয়াল আর নোংরা পানিতে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের নীলের পাড়া পাখি স্বর্গ রিসোর্টে অবৈধভাবে আটকে রাখা কুমিরটি উদ্ধারে অভিযান চালায় বন বিভাগ। এ সময় একটি আবদ্ধ পানির হাউসের ভেতরে ঢোকেন উদ্ধারকারী দলের সদস্যরা। পরে কুমিরের মুখ বেঁধে চোখ আটকে তুলে আনা হয়। হিংস্র কুমিরটি নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকারী টিমের বেশ বেগ পেতে হয়। উদ্ধার কাজে অংশ নেয়া সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার সদস্যরা জানান বিপন্ন প্রজাতির এই কুমিরটি শুধু সুন্দরবনে 180 থেকে 200টি রয়েছে। এর বাইরে প্রকৃতিতে এই প্রজাতির কুমির আর নেই। আব্দুর রব সাহেবের ওয়াইফ উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি বললেন যে জনাবা সাজেদা চৌধুরী যখন পরিবেশ ও বনমন্ত্রী ছিলেন তখন এই কুমিরটি তাদেরকে পালনের জন্য নাকি অনুমোদন প্রদান করেন, যেটি আসলেই অবৈধ। সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা বলছেন 7 দিনের কোয়ারেন্টাইন শেষে কুমিরটি পার্কে ছেড়ে দেওয়া হবে। গাজীপুর যে সাফারি পার্ক রয়েছে সেখানে আমরা উন্মুক্ত করে দিব। সেখানে আরও অন্যান্য কুমির রয়েছে, সেখানে তাদেরকে বিচরণের জন্য আমরা ছেড়ে দিব। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবের মালিকানাধীন পাখি স্বর্গ রিসোর্টে কুমিরটি আটকে রাখা হয়েছিল। উদ্ধার অভিযানের সময়ও রিসোর্ট কর্তৃপক্ষ কুমিরটি উদ্ধার না করতে নানা তদবির করেছেন বলে জানায় বন বিভাগ। সময় সংবাদ, গাজীপুর।
বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নামছে বানের পানি, স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা কয়েক লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণহানি ৭১ জনের, পুনর্বাসনের আশ্বাস উপদেষ্টার। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।